মায়া আর কিছু ভাবতে পারছে না। কি হবে এখন? এই বাড়ির লোকেরা ওকে দেখলে কেমন রিয়াকশন দেবে? ও তো আরমানের সাথে রাত কাটানোর জন্য এসেছিল, ভেবেছিল ও সকালে চলে যাবে। কিন্তু আরমান যে ওকে এখন এই 1 মাস পার্মানেন্ট কাজের লোক বানিয়ে নিল, যদিও ওই কাজের থেকে এই কাজটা যথেষ্ট ভালো। তবু এই বাড়ির সাথে যে ওর সম্পর্ক অন্যরকম, কিভাবে কাজ করবে ওই বাড়িতে? আচ্ছা রুবি, বাড়িতে কি আজ কোনো স্পেশাল রান্না হয়েছে? খুব সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ মানে উনি রান্না করছিলেন স্যারের জন্য, কিন্তু স্যার খায়নি। ওর কথা বাদ দাও, চলো তো আমায় খেতে দাও। আর মায়া, তুমি এসো, খেয়ে নাও। কিন্তু স্যার, আপনি এই মাছও বাইরে থেকে ফেললেন, ফ্রেশ হবেন না? আবির বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হবো তো, খাওয়ার পর। ভীষণ খেতে পেয়েছে, আগে খেতে দাও প্লিজ। এটা শুনে রুবি চলে গেল আবিরের জন্য খাবার বাড়তে। আর মায়া অসহায় চোখে তাকালো আবিরের দিকে। আবির ওর হাতটা মায়ার মাথায় রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি তোমার কাজের ব্যবস্থা করবো কোম্পানিতে। এখানে মেয়েটের কাজ করতে হবে না তোমায়। না ভাইয়া, এখন কোম্পানিতে কাজ করতে পারবো না। আমি আপনার স্যারের থেকে 1 মাসের মাইনে অ্যাডভান্স দিয়ে নিয়েছি, তাই আমাকে এই 1 মাস এখানেই কাজ করতে হবে। এদিকে রুবি ডাইনিং থেকে বলল, খাবার বাড়া হয়ে গেছে। আবির মায়ার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে চলো, বেশি চিন্তা করো না, যা হবে দেখা যাবে। খাবে চলো। এই বলে আবির মায়ার হাত ধরে টেনে নিয়ে গেল। আর এই দৃশ্য উপরের বারান্দা থেকে একজন জ্বলন্ত চোখে দেখছিল। তারপর ওদেরকে চলে যেতে দেখে রাগে হাতের মুঠো শক্ত করে বারান্দার গ্রিলে বাড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে আবির বেসিনে হাত মুখ ধুয়ে এসে চেয়ারে বসে বলে, ওয়াও, খিচুড়ি! অনেকদিন খাইনি, গন্ধ শুকিয়ে মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। তারপর রুবি ও মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, খেয়ে নাও। আমি অনেক আগেই ডিনার করে নিয়েছি স্যার, আপনি খেয়ে নিন। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ তা তো খাবেই। আমার জন্য ওয়েট করলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে তো? কিছু বলবেন স্যার? হ্যাঁ না, হ্যাঁ মা, না মানে হ্যাঁ, মার জন্য খাবার বাড়ো, ওটাই বললাম। রুবি ঠিক আছে বলে খাবার বাড়তে শুরু করলো। মায়া তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে বলে, না না, আমি খাবো না, খিদে নেই আমার। আপনি খেয়ে নিন ভাইয়া। একদম চুপ মায়া, আমি খেতে বলেছি মানে খাবে। রবি, তুমি খাবার বাড়ো। না ভাইয়া, এটা হয় না। আমি এই বাড়ির মেড হয়ে এসেছি, তাই এখানে বসে আমার খাওয়া মানায় না। এখন বাড়িতে কেউ নেই, আর আমার একা একা খেতে ভাল লাগে না, তাই বেশি কথা না বলে বসো, কাল থেকে যেখানে ইচ্ছে খেও। কিন্তু ভাইয়া। মায়াকে আর কিছু বলতে না দিয়ে আবির মায়ার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। এরপর রুবি খাবার বেড়ে দিলে দুজনে খেতে শুরু করে। আবিরের আর মায়ের প্রতি এতটা যত্ন দেখে কেন জানি রুবির মনটা একটু খারাপ হলো। কই, ওকে তো আর একবার খাওয়ার জন্য বললো না। না, কী সব ভাবছে ও? কোথায় আবির স্যার আর কোথায় ও? ওর এসব ভাবা একদম ঠিক না। খাওয়া দাওয়া হয়ে গেলে আবির মায়ার রান্নার অনেক প্রশংসা করলো। এরপর আবির রুবিকে বলল আজকের রাতটা যেন ওর রুমে মায়ার থাকার ব্যবস্থা করে। এতে রুবিও রাজি হলো। এরপর ওরা চলে গেলে আবিরও চলে গেল নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্যে। আরমানের রুমের দরজা লক করা ছিল না, তাই হালকা ঠেলতেই খুলে গেল। আবির রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার। আবির এগিয়ে গেল বেলকনির দিকে। ও দেখলো আরমান এক হাত পকেটে ভরে আরেক হাত দিয়ে সিগারেট ফুঁকছে। আরমান খুব আর একটা সিগারেট খায় না, যখন খুব টেনশনের মধ্যে থাকে তখনই শুধু খায়। মায়াকে এই বাড়িতে কেন এনেছিস আরমান? আরমান পিছনে না ঘুরে একইভাবে থেকে উত্তর দিল, জানিস না মানে কি? তুই তো ওকে নিয়ে এসছিস, আর তুই জানিস না যে বিয়ে মানুষটা বলে 6 মাস আগে ডিভোর্স দিলি, সে মেয়েকে তোর বাড়ির কাছে লোক বাড়ানোর কারণ কি আরমান? ওর কাজের দরকার ছিল, তাই কাজ দিয়েছি। তাই বলে বাড়ির কাছের লোকের কাজ? তোর অফিসেও তো কিছু পোস্ট খালি ছিল, তাহলে ওখানেই কাজে দিতে পারতিস। আমি কিছু বুঝতে পারছি না, মায়ের মতো মেয়ে তোর কাছে কাজের জন্য আসবে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। তোরা দুজনে আমার থেকে কিছু লুকাচ্ছিস। ফালতু বকিস না আবির, যদি কোনো কাজের কথা থাকে তাহলে বল। আবির এবার প্রচন্ড রেগে গিয়ে বলল, আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? হ্যাঁ, কাল আন্টিরা ফিরে আসবে, কি উত্তর দিবি তাদের? আরমান বিরক্ত গলায় বলল, আমি কি বলবো সেটা তোকে ভাবতে হবে না। মাইশের কোনো খবর পেয়েছিস কি সেটা বল। আবির প্রচন্ড বিরক্ত হয়ে বলল, মাইশা 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 আর মাইশা। এই, তুই মাইশা ছাড়া কিছু বুঝিস না? শুধু কি নাম দিয়ে কোনো গোটা একটা মেয়েকে এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? না তো মেয়েটার কোনো ছবি আছে, আর না তো জানি না। মেয়েটার বাবার নাম জানিস, আর না মেয়েটার কোনো অ্যাড্রেস আছে। আরমান এবার সিগারেট ফেলে পেছনে ঘুরে জেদি গলায় বলল, তবুও আমার মাইশেকেই চাই। আমি ঠিকই একদিন মাইশেকে খুঁজে বের করব, তুই দেখে নিস। আর তোর মাইশার যদি বিয়ে হয়ে যায়, কি করবি তখন? ভাব, তোর মাইশার স্বামীর সন্তানই সুখে সংসার করছে, তখন কি করবে? আরমান
এই কথার কি উত্তর দিবে ভেবে পেল না। তখন আবির আবারও বলল, কি হলো উত্তর দে। এখন চুপ কেন? ওই মাইশা মাইশা করে তুই মায়ের মতো একটা ভালো মেয়ের জীবন নষ্ট করলে। আবিরের শেষের কথাটা শুনে আরমান তাচ্ছিল্য হেসে বলল, ভালো মেয়ে? তোর মায়া কতটা ভালো মেয়ে তা আমার জানা হয়ে গেছে। কি করেছে মায়া? কেন তো ঘৃণা করিস ওকে? আরমান আবারও তাচ্ছিল্য হেসে বলল, আমার কথা তোর বিশ্বাস হবে না। যেদিন নিজের চোখে দেখবি তুই, ওই দিন তুই ঘৃণা করবি। যেটা দেখে মায়াকে ঘৃণা করব সেটা কোনোদিনও দেখতে চাই না আমি। থাক তুই তোর ঘৃণা নিয়ে। এই বলে আবির চলে গেল আরমানের রুম থেকে। আরমানও একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ব্যালকনি থেকে রুমে এলো। এসি টেম্পারেচার ঠিক করে শুয়ে পড়লো বিছানায়। তারপর ভাবতে লাগলো মাইশার কথা। অতীত আজ থেকে 10 বছর আগে আরমান বিদেশে যাওয়ার আগে বন্ধুদের সাথে দার্জিলিং গেছিল ট্যুরে। তখন ওর বয়স ছিল 18। ফিরে আসার দিন অনেকটা সকালে ওর বন্ধুরা যখন ঘুমে ব্যস্ত তখন আরমান রিসোর্ট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল একাই। সেদিন চারিদিকে কুয়াশা ঢাকা ছিল। হঠাৎ ও দেখতে পায় মাঝ রাস্তায় একটা স্কুল ড্রেস পরা মেয়ে একটা বিড়াল ছানা নিয়ে খেলা করছে। মেয়েটি ওর গাড়ির সামনেই আছে। আর একটু হলেই মেয়েটি গাড়ির নিচে পিষে যাবে। তাই আর কোনো কিছু না ভেবে গাড়ির স্টিয়ারিং ঘোরালো। আর সামলাতে না পেরে গাড়ি গিয়ে ধাক্কা লাগলো রাস্তার ধারে থাকা কারেন্টের পুলে। আরমানের মাথা গিয়ে বাড়ি খায় স্টিয়ারিং এর সাথে সাথে কেটে গিয়ে রক্ত বের হতে শুরু করলো। অনেক জায়গায় ব্যথা পেল আরমান। সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠল। ওর মনে হলো ও যেন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওর প্রাণ পাখি বেরিয়ে যাবে। ঠিক তখনই শুনতে পেল কেউ যেন ওকে ডাকছে। জানালার গ্লাস ভেঙে গেছে। সেই দিকে তাকাতে দেখতে পেল একটা 9 থেকে 10 বছরের মেয়ের মুখ, যে ওর গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। গোলগাল সুন্দর মুখের অধিকারী, টানা টানা দুই চোখে মায়ায় ভর্তি, আর সেই সাথে দুই চোখে অশ্রুতে টইটুম্বর। নামটা ছাড়া আর কিছুই বুঝতে পারল না। চোখে ঝাপসা দেখতে শুরু করলো। ঠিক তখনই ওর কানে ভেসে এলো কান্নামাখা গলার আওয়াজ। বাচ্চা মেয়েটি বলছে, গাড়ির দরজা খোলো, বেরিয়ে আসো তুমি। গাড়ির পেছন থেকে আগুন লেগেছে, তাড়াতাড়ি বেরিয়ে আসো। পুরো গাড়িতে আগুন লাগলে তুমি মরে যাবে, বেরিয়ে আসো। মেয়েটি কাঁদছে আর কথাগুলো বলছে। আরমান কোনো মতে গাড়ির দরজাটা লক খুলে দিল আর মেয়েটি গায়ের বলে দরজাটা টেনে খুলে দিল। কিন্তু আরমানের শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই যে নিজের পায়ে বেরিয়ে যাবে। মেয়েটি ওর হাতের বাহু ধরে টানছে, তাই আরমানও শরীরে খানিকটা আলগা দিল। তখনই মেয়েটি ওর বাহু ধরে গায়ের বলে টান দিল। সাথে সাথে আরমান গাড়ি থেকে নিচে পড়ে গেল। এরই মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে গেছে। আগুনের তাপে মনে হচ্ছে ঝলসে যাবে দুজন। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, চলো, এখান থেকে পালিয়ে চলো। গাড়িতে আগুন লেগেছে, গাড়িটা ফেটে যাবে তো। এখান থেকে পালিয়ে চলো। আরমানের শরীরে অনেক জায়গায় ক্ষত হয়েছে, প্রচুর কষ্ট হচ্ছে ওর। একটুও শক্তি অবশিষ্ট নেই যে ওখান থেকে হেঁটে সরে যাবে। কিন্তু গাড়িটা যদি ব্লাস্ট হয় তাহলে এই বাচ্চা মেয়েটি যে ওর সাথে মারা যাবে। বাচ্চা মেয়েটির কথাটা ভাবতে এই কথা থেকে যেন আরমান শরীরে বল পেল। উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। সাথে সাথে বাচ্চা মেয়েটিও ওর কোমর আঁকড়ে ধরে ওকে দাঁড়াতে সাহায্য করলো। কিন্তু বাচ্চা মেয়েটি কি আর একটা 18 বছর বয়সী ছেলের ভার নিতে পারে? দুজনে উল্টে পড়লো। আরমান পড়লো কিছুটা মেয়েটার ছোট্ট শরীরের উপর। তাতে মেয়েটিও কিছুটা ব্যথা পেল। তারপর আবারও আরমান উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। মেয়েটিও ওকে জড়িয়ে ধরে সাহায্য করার চেষ্টা করলো। এরপর আরমান খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে গাড়িটা থেকে কিছুটা দূরে গেল। আরমানের ভীষণ কষ্ট হচ্ছিল। ওর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না। তাই আরমান আবারও মেঝেতে ধপাস করে পড়ে গেল। আরমান মেয়েটিকে ধরে রেখেছিল, তাই পড়ে যাওয়ার সময় মেয়েটি স্কুল ড্রেসের সেই নেম প্লেটটির হাতে ছিঁড়ে চলে এলো। নিচে পড়ে থেকে এই গাড়িটার দিকে তাকালো আর দেখতে পেল পুরো গাড়িটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপর একটা বিকট শব্দে গাড়িটা ব্লাস্ট হলো। তার উত্তাপও কিছুটা অনুভব করতে পারলো আরমান। এরপর তাকালো ওর পাশে বসে থাকা বাচ্চা মেয়েটার দিকে, যার দুই চোখে আছে অফুরন্ত মায়ার অশ্রুতে টইটুম্বর। এত কষ্টের মাঝেও আরমানের মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি। ও পেরেছে মেয়েটাকে বাঁচাতে। ও খুব ভালো করে বুঝতে পেরেছিল গাড়ি থেকে বেরিয়ে না আসলে মেয়েটি ওখান থেকে সরে আসবে না। তাই তো ওর এত কষ্ট করা। আরমানের হাতে থাকা নেম প্লেটটি শক্ত করে চেপে ধরলো। তারপর জ্ঞান হারালো আরমান। এরপর আর কিছুই মনে নেই ওর। যখন জ্ঞান ফিরল তখন ও নিজেকে হসপিটালে দেখতে পেল। ওর বাড়ির লোকজনও খবর পেয়ে চলে এসেছিল দার্জিলিং। শুনেছিল ওই মেয়েটাই নাকি লোক জড়ো করেছিল, হসপিটালেও এসেছিল। এরপর ওদের স্কুলের টিচার নাকি এসে মেয়েটাকে নিয়ে গিয়েছিল। আর ওই মেয়েটি হলো মাইশা, যার নাম ছাড়া আর কিচ্ছু মনে নেই ওর। সুস্থ হওয়ার পর আবারও দার্জিলিংয়ে গিয়ে অনেক খুঁজেছিল মেয়েটাকে, কিন্তু আর খুঁজে পায়নি ওই পিচ্চি মেয়েটাকে। কিভাবে পাবে? ও যে মেয়েটার নাম ছাড়া আর কিছুই জানতো না। তারপরে আরমান পাড়ি দেয় লন্ডনে পড়াশোনার জন্য, কিন্তু এখনও সেই বাচ্চা মেয়েটির আবছা মুখ ভুলতে পারেনি আরমান। লন্ডন থেকে ফিরেও মেয়েটাকে অনেক খুঁজেছে, কিন্তু কোনো খবর পায়নি। এখনও আরমান খুঁজে চলেছে মেয়েটাকে। পরের দিন সকাল 7টা। মায়া অনেক শান্তিতে ঘুমিয়ে আছে রুবির রুমে। রুবি কিছুক্ষণ আগেই উঠে গেছে। ঠিক তখনই কিছুটা পানি এসে পড়লো মায়ার মুখে। এতে মায়া ধরফর করে উঠে বসলো বিছানায়। ভয়ে চিৎকার করে উঠল। আল্লাহ বাঁচাও, বন্যা এসেছে, বান এসেছে। আরমান ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে চুপ, একদম চিৎকার করবে না।
মায়া অবাক হয়ে বলল, এ কি আপনি? আপনি আমায় এই সাত সকালে ভিজিয়ে দিলেন কেন? তোকে এখানে পড়ে পড়ে ঘুমানোর জন্য আনা হয়নি, মিস মায়া তালুকদার। কটা বাজে খেয়াল আছে? আমার ব্রেকফাস্ট কে বানাবে? মায়া চেতে গিয়ে বলল, এটা তো ভালোভাবেও বলা যেত মিস্টার আরমান শাহরিয়ার। এতে ভেজানোর কি হলো? ভালোভাবে ডেকে কি ঘুম থেকে তোলা যেত না? আমি তোমার কাজের লোক নই যে তোমার ঘুম থেকে ভালোভাবে ডেকে তুলবো। ফালতু নামকে যাও, গিয়ে নিজের কাজ করো। বলে আরমান ঘর থেকে বেরিয়ে গেল। আর মায়া রাগে নিজের মনে বিড়বিড় করতে লাগলো। তখনই রুমে রুবি প্রবেশ করলো। আর মায়াকে এই অবস্থায় দেখে অবাক গলায় বলল, এই কি, তোমার এই অবস্থা কি করে হলো? ভিজলে কিভাবে? মায়া রাগে গজগজ করতে করতে বলল, তোমার মিস্টার আরমান শাহরিয়ারের বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে, তাই আকাশ থেকে বৃষ্টির পানি ভিজে গেছে। বলতে বলতে মায়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে মায়ের কথাগুলো সব রুবির মাথার উপর দিয়ে গেল। ও বোকা বোকা চোখে অবাক হয়ে তাকিয়ে থাকলো মায়ার যাওয়ার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানাটা রোদে শুকানোর ব্যবস্থা করতে গেল। বিছানাটাও কিছুটা ভিজে গেছে। এরপর মায়া ওয়াশরুম থেকে এসে রুবির কাছে গেল আবারও একটা ড্রেস নেওয়ার জন্য। রাতেও রুবির জামা পরে ঘুমিয়েছিল, এখন সেটা আরমানের পানি দেওয়ার কারণে ভিজে গেছে। রুবি আবারও একটা 3 পিস বের করে দিল। মায়া চেঞ্জ করে আসলো। এরপর রুবিকে নিয়ে রওনা দিল কিচেনের দিকে আরমানের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আরমান ব্রেকফাস্টে কী খায় তা রুবির থেকে জেনে নিয়ে লেগে পড়লো নিজের কাজে। মায়া রান্নাবান্নার কাজটা একটু ভালোই পারে, তাই ওর কোনো অসুবিধা হলো না। ঠিক সকাল 8টার দিকে আরমান নিচে নেমে এলো ব্রেকফাস্ট করার জন্য। এর মধ্যে মায়েরও কাজ শেষ। এই বাড়িতে অনেক সার্ভেন্ট আছে, যেহেতু এখন এই বাড়ির মানুষগুলো নেই তাই সবাই এখন ছুটিতে আছে, শুধু এই বাড়ির শেফ দুজন বাদে, কারণ ওরা আবির, আরমান আর রুবির জন্য রান্না করতো। আজকেও করেছে আবির, রুবি আর মায়ার জন্য। রুবি এই বাড়িতেই থাকে আর এই বাড়িতেই খায়, কিন্তু ডাইনিংয়ে বসে কখনোই খায় না, নিজের রুমে খায়। এই বাড়ির সকলে ওকে অনেকবার বলেছে ওদের সাথেই খেতে, কিন্তু ও কখনো ওদের কথা শুনেনি। ওর খালি এক কথা, ও এই বাড়ির সার্ভেন্ট, তাই বাড়ির মানুষদের সাথে একসাথে খাওয়া মানায় না। আরমানি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল। এই বাড়ির সবাই ওকে এই বাড়ির মেয়ের মতোই দেখে। আর বাকি সার্ভেন্টরা এই বাড়ির পিছন দিকে সার্ভেন্ট কোয়ার্টারে আছে, সেখানেই থাকে। ওখানে আলাদা করে কিচেন আছে, সেখানে এই বাড়ির সার্ভেন্ট আর গার্ডদের জন্য আলাদা করে রান্না করা হয়। মায়া একটা একটা করে ডিশ এনে টেবিলে রাখছে, আর আরমান তা আর চোখে দেখছে। কেন জানি মেয়েটার থেকে চোখ ফেরানো যাচ্ছে না। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা চিকচিক করছে। ওড়না এখনো কোমরে বাঁধা, হয়তো মনে নেই খুলতে, না হলে আরমান শুধু ওই ক্লাবে ছাড়া বাকি সব সময় মায়ের মাথায় ওড়না দেখেছে। না না, কী সব ভাবছে ও? এইভাবে ওর এক্স ওয়াইফের দিকে তাকানো ঠিক না। মাইশা, ওর তো মাইশা আছে, তাহলে এই মেয়েটার দিকে কেন তাকাচ্ছে? না না, তাকাবে না ও ওই অসভ্য নির্লজ্জ মেয়ের দিকে। এইসবই ভাবছিল আরমান। তখনই ওর পাশে কেউ ধপ করে বসার আওয়াজে ঘুরে তাকালো। আবির এসে বসেছে। আবির রুবির উদ্দেশ্যে বলল, রুবি, আমাকেও খেতে দাও। মায়া এখন আরমানের ব্রেকফাস্ট সার্ভ করছে। রুবি মনে মনে বলল, হ্যাঁ, আমি কি আপনার কাজের লোক নাকি? হ্যাঁ হ্যাঁ, মানছি আমি আরমান স্যারের পার্সোনাল মেড, তাই বলি কি কোনো আপনার কাজ করব আমি? কিন্তু মুখে কিছু বলতে পারলো না। চুপচাপ রান্নাঘরে গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে এসে ওকে সার্ভ করে দিল। এদিকে আবিরকে দেখে মায়ের হঠাৎ মনে পড়লো ওর মাথায় ওড়না নেই, তাই ও তাড়াতাড়ি খাবার বেড়ে কিছুটা দূরে সরে গিয়ে ওড়না কোমর থেকে খুলে মাথায় নিল। এদিকে আরমান খাওয়া শুরু করে দিয়েছে। আবির খেতে খেতেই বলল, আরে মায়া, তুমি দাঁড়িয়ে কেন? বসো, খেয়ে নাও। এটা শুনে আরমান গম্ভীর গলায় বলে উঠল, ও এই বাড়িতে সার্ভেন্ট হয়ে এসেছে, সদস্য নয় যে আমাদের সাথে একই টেবিলে খাবে। কাজের লোকদেরকে কাজের লোকেই থাকতে দে আবির। এই কথা শুনে মায়ার মাথাটা নিচু হয়ে গেল। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। ও তো খুব ভালো করেই জানে ও এই বাড়ির কাজের লোক, সেটাকে এভাবে বলার কি আছে? মায়াকে ওর বাবা খুব আদরে মানুষ করেছিল, তাই অল্পতে কষ্ট পায়। কিন্তু এই কথাটা কি অল্পের মধ্যে ছিল? ওর তো এই বাড়ির বউ হওয়ার কথা ছিল, তার জায়গায় আজ ও এই বাড়ির কাজের লোক হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পানি এই সবার আড়ালে মোছার চেষ্টা করলো, কিন্তু সত্যি কি সবার চোখের আড়াল হলো? তারপর মায়া মুখে একটা মিথ্যে হাসি ফুটিয়ে বলে উঠল, আপনি খেয়ে নিন ভাইয়া, চিন্তা করবেন না, আমি ঠিক খেয়ে নিব। আমি এবারে কাজের লোক হয়ে এসেছি, তাই কাজের লোকই ভাবুন। কথাটা বলেই মায়া আবারও মাথা নিচু করে নিল। ওর ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালাতে, কিন্তু ও যে নিরুপায়। আবিরের আর গলা দিয়ে খাবার নামলো না, উঠে গেল টেবিল ছেড়ে। মায়া কিছু বলতে গিয়েও বলল না, হয়তো গলা থেকে আওয়াজ বের করলেই কান্না চলে আসবে সেই ভয়ে। আরমান তখনও নির্বাক ভঙ্গিতে খেয়ে চলল, যেন এখানে কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক। আবির বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। ও
ও যে একজনকে কথা দিয়েছিল মায়াকে দেখে রাখবে, ওকে কোনো রকম কষ্ট পেতে দেবে না, কিন্তু ও কি ওর কথা রাখতে পারছে? আরমান ওর হাত দিয়ে ডিভোর্স লেটার পাঠানোর কিছুদিন পরই আবির বিদেশে পাড়ি জমায় বিজনেসদের কাজের জন্য। আর এই এক সপ্তাহ হলো ফিরেছে, তাই ও মায়ার কোনো খবর নিতে পারেনি। কিন্তু এখন সব কিছু যেন এলোমেলো লাগছে আবিরের। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। না, ওর এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, খোঁজ নিতে হবে মায়ার সম্পর্কে। ওর কেন যেন মনে হচ্ছে মায়া ভালো নেই। আর মানে রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়া। দরজায় নক করতে গিয়েও আবারও হাতটা গুটিয়ে নিচ্ছে। ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে দ্বিধায় ভুগছে। হসপিটাল থেকে কল এসেছিল, ওর পাপাকে কেমোথেরাপি দেওয়া হবে, তাই ওকে যেতে হবে। কিছু টাকাও লাগবে, কিন্তু আরমানের থেকে কিভাবে টাকা চাইবে বুঝতে পারছে না। যদি আবারও অপমান করবে, কিন্তু টাকা ওকে চাইতেই হবে। আগে হসপিটালে টাকা জমা দিতে হবে, তবেই ওরা কেমোথেরাপি দেওয়া শুরু করবে। মায়ার কোনো কিছু না ভেবে দরজায় নক করলো। সাথে সাথে ভেসে এলো গম্ভীর গলার আওয়াজ। কামিন। মায়া আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো রুমে। আরমান অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সোফায় বসে আছে ল্যাপটপ নিয়ে। 9টা বাজলেই বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। মায়া আরমানের সামনে দাঁড়াতে আরমান বলে উঠল, ও তুমি, বলো কিছু বলবে? মায়া আমতা আমতা করে বলল, আসলে আমাকে একবার বাইরে যেতে হবে, আমার বাড়িও যেতে হবে। আমি তো বলেই দিয়েছি এখানেই থাকতে হবে তোমার, কোথাও যেতে পারবে না তুমি এই 1 মাস। এটা হয় না, বাড়িতে আমার অসুস্থ বাবাও আছে, তারও খেয়াল আমাকেই রাখতে হয়। আর আপনি খুব ভালো করেই জানেন আমার বাবা আমি ছাড়া আর কেউ নেই। আরমান ব্যঙ্গাত্মক গলায় বলল, ওহ, তোমার তো বাবা আছে, আমার একদম মনেই ছিল না। তা তোমার অসুস্থ বাবাকে কি বলে বের হও রাত্রিবেলা? মায়া কঠোর গলায় বলল, আমি আমার বাবাকে কি বলে বাড়ি থেকে বের হই সেই কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই আমি। আর এমনিতেও আপনি এখন বাড়িতে থাকবেন না, অফিসে যাবেন। আমার কিছু কাজ আছে, তাই আমায় যেতে হবে। আমি আমার বাবাকে রান্না করে দিব, আবার চলে আসবো, চিন্তা নেই। আরমান জানে মায়ের আর ওর বাবা ছাড়া আর কেউ নেই ওদের, তাই এই বিষয়ে বেশি মাথা ঘামালো না। ঠিক আছে তুমি যেতে পারো, তবে দুপুর 1টার মধ্যে যেন আমার লাঞ্চ আমার অফিসে বসে যায়। আর হ্যাঁ, রান্নাটা তোমাকেই করতে হবে। ঠিক আছে। আর বলছিলাম যে আমার কিছু টাকা দরকার ছিল, আমার কাজের মাইনে থেকে কিছু যদি দিতেন তাহলে ভালো হতো। আরমান এই কথার প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু একটু তাচ্ছিল্য হেসে কোল থেকে ল্যাপটপ নামিয়ে সেন্টার টেবিলে রাখলো। তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা চেক বের করে তাতে সাইন করে দিল। তারপর সেটা নিয়ে এসে মায়ের কাছে ধরলো। নাও ধরো। মায়া চুপচাপ চেকটা নিয়ে নিল। দেখলো অ্যামাউন্টের জায়গায় 50 লক্ষ টাকা লেখা আছে। ধন্যবাদ মিস্টার শাহরিয়ার, আমি আসছি তাহলে। ঠিক আছে, আর সময় মতো খাবার নিয়ে পৌঁছে যেও, লেট করা আমার একদম পছন্দ না। মায়া ঠিক আছে বলে বেরিয়ে গেল। আর আরমান শুধু একটা তাচ্ছিল্যের হাসি দিল। মায়া শাহরিয়ার ম্যানশন থেকে বেরিয়ে প্রথমে ব্যাংকে গেল চেক ভাঙানোর জন্য, তারপর সোজা হসপিটালে গেল। ডাক্তারের কেবিনে গিয়ে ওর বাবার ব্যাপারে কিছু কথা বলল। ডাক্তার বলল ওনার কেমো সেশন চালু করা হয়েছে, আজকের বিলটা জমা করে দিতে। মায়া পুরো 1 সপ্তাহের বিল অগ্রিম জমা করে দিল। তারপর ওর বাবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের বাড়ি গেল। ও ঠিক করেছে দুপুরের রান্নাটা নিজের বাড়ি থেকেই করে নিয়ে যাবে অফিসে। এতক্ষণে হয়তো ওই বাড়ির সকলে ফিরে এসেছে। ওই বাড়িতে আবারও কিভাবে ঢুকবে তা বুঝতে পারছে না মায়া। মায়া বাড়ি আসার সময় বাজার করে এনেছিল, আর ওই বাড়ি থেকে আসার আগে রুবির থেকে জেনে নিয়েছে আরমান কখন কি খায়। আরমান দুপুরে ভাত খায়, সাথে হালকা তরকারি। মায়া সেই অনুযায়ী রান্না শুরু করলো, তার সাথে যোগ করলো নিজের স্পেশাল কিছু পদ। খেলে খাবে, না খেলে না খাবে, তবুও ওর রাখতে ইচ্ছে গেল। ওর আবির ভাইয়ের ওর আবির ভাইয়া তো আছেই। ওর আবির ভাইয়া ওর রান্না খেতে খুব ভালোবাসে। যখন এই বাড়িতে আসতো মায়ের হাতে রান্না না খেয়ে যেত না। 12টার মধ্যেই ওর রান্না করা হয়ে গেল। এরপর মায়া গোসল করতে গেল। গোসল করে এসে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো আরমানের অফিসের উদ্দেশ্যে। ও আগেই রুবির থেকে অফিসের অ্যাড্রেস নিয়ে নিয়েছিল। মায়া অটো থেকে নেমে সামনের বিরাট বিল্ডিং দেখতে পেল। 10 তলা তো হবেই। অটোর ভাড়া মিটিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। চারিদিকে সৌন্দর্য দেখে মায়ার চোখ ধাঁধিয়ে গেল। অফিসে প্রবেশ করে মায়া প্রথমে রিসেপশনে গেল। ওখানে একটা মেয়ে বসে আছে। মেয়েটি মায়াকে দেখেই বলল, বলুন কি সাহায্য করতে পারি? আমি মিস্টার আরমান শাহরিয়ারের জন্য খাবার নিয়ে এসেছি, এটা একটু ওনার কাছে পৌঁছে দেবেন প্লিজ। রিসেপশনে থাকা মেয়েটি মায়াকে উপর থেকে নিচ অব্দি চোখ বলিয়ে নিয়ে কিছুক্ষণ হাসলো। মায়া বুঝতে পারলো না ও কি এমন হাসির কথা বলেছে। মেয়েটা কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, ওই রকম কত এলো আর গেল, স্যার কারোরই খাবার খায় না, তাই যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়েই কেটে পড়ো। স্যারের খাবার প্রতিদিন ওনার ড্রাইভার নিয়ে আসে। দেখুন আমি ওনার বাড়ি থেকে খাবারটা নিয়ে এসেছি, আজকে ড্রাইভার আসেনি।
আপনার স্যার আমায় খুব ভালো করেই চেনেন, তাই আপনি ওনাকে খাবারটা দেওয়ার ব্যবস্থা করুন। আর না হলে আমাকে বলুন ওর কেবিন কোনটা, আমি নিজেই দিয়ে আসছি। আচ্ছা, তুমি ওনার বাড়ি থেকে এসেছো? কে হও তুমি স্যারের? মায়া এই প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পেল না, কিছুটা থমকে গেল। তারপর বলল, আমি যেই হই না কেন তাতে আপনার কি? থাক, আপনাকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নেব। এই বলে মায়া চলে যেতে নিলেই মেয়েটি তাড়াতাড়ি এসে ওর হাত ধরে আটকে দিল। তারপর বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তোমার মতো মেয়ে রোজ আসে। তোমার মতো কত মেয়ে স্যারের জন্য পাগল, আর এইরকম নানা বাহানা করে। আর এমনিতেও স্যারের কেবিনে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, উনি এখন ডিস্টার্ব করতে মানা করেছে। তাই সত্যিই যদি তুমি স্যারের বাড়ির কেউ হও, তাহলে স্যারকে কল করে নাও। স্যার পারমিশন দিলেই আমি যেতে দেব। নাও, কথা বলিয়ে দাও আমায় স্যারের সাথে তোমার ফোন দিয়ে। মায়া এবার কি করবে ভেবে পেল না। এমনিতেই 1:30 বাজতে চললো, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে ওকে তো যেতেই দিচ্ছে না, আর ওর কাছে আরমানের নাম্বারও নেই যে ওনাকে কল করবে। এরপর মায়ের মনে পড়লো রুবির কথা। মায়া তাড়াতাড়ি রুবিকে কল লাগালো। রুবি কল রিসিভ করতেই মায়া তাড়াতাড়ি বলল, রুবি আপু, প্লিজ আবির ভাইয়ের নাম্বারটা দিন না, আমাকে স্যার কেবিনে যেতে দিচ্ছে না। রুবি ঠিক আছে, মেসেজ করে দিচ্ছি বলে কল কেটে সাথে সাথে আবিরের নাম্বার পাঠালো। মায়া তাড়াতাড়ি কল লাগালো আবিরকে। প্রথমবার রিং হয়ে কেটে গেল, রিসিভ করলো না। মায়া আবারও কল লাগালো। ওদিকে আবির আরমানের কেবিনেই ছিল, ওখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আবিরের ফোন বেজে উঠতে আরমান রাগি চোখে তাকালো। আবির প্রথমে ফোনটা সাইলেন্ট করে দিল, দ্বিতীয়বার আবারও বেজে উঠলো। যেই ক্লায়েন্টের সাথে মিটিং চলছিল উনি বললেন কলটা রিসিভ করতে, আর্জেন্টও হতে পারে। তাই আবির একটু সরে এসে কলটা রিসিভ করলো। এবার রিসিভ হতেই মায়া আবিরকে কিছু বলতে না দিয়েই মায়া বলে উঠল, ভাই আমি অফিসে আমার স্যারের জন্য খাবার এনেছি, কিন্তু আমাকে রিসেপশনের ভেতরে যেতে দিচ্ছে না উনি। আচ্ছা, আমি দেখছি। বলেই কলটা কেটে দিল আবির। তারপর কল লাগালো রিসেপশনে থাকা মেয়েটিকে। মেয়েটি কল রিসিভ করতে আবির হুমকি সুরে বলে উঠল, এই যে মিস, আপনি যাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন তাকে চুপচাপ স্যারের কেবিনে নিয়ে আসুন। যদি আপনার চাকরি হারাতে না চান। উনি স্যারের খাবার নিয়ে এসছে। বলেই আবির কল কেটে দিয়ে আবারও মিটিংয়ে জয়েন করলো। এরই মাঝে আরমানকে জানালো মায়া এসেছে খাবার নিয়ে। ওদিকে এই রিসেপশনের মেয়েটি মায়াকে বারবার সরি বলে নিজে নিয়ে এলো একেবারে উপরের তলায়। তারপর আরমানের কেবিন দেখিয়ে দিল। মেয়েটি বারবার মায়ার কাছে রিকোয়েস্ট করলো যেন মায়া স্যারের কাছে ওর নামে কমপ্লেন না করে। ও এরকম ব্যবহার করেছে কারণ ও একই বাহানা নিয়ে অনেক মেয়ে আসে ওদের স্যারদের সঙ্গে দেখা করতে। মায়া মেয়েটিকে জানালো ও কোনো কমপ্লেন করবে না, নির্ভয়ে থাকতে পারে। মেয়েটি ধন্যবাদ জানিয়ে চলে গেল। মায়া দরজায় নক করলে আবির ঢোকার অনুমতি দিল। মায়া দরজা খুলে প্রবেশ করলো, আর সাথে 5 জোড়া চোখ ওর দিকে গেল। কেবিনে এই মুহূর্তে উপস্থিত আছে আরমান, আবির, আরমানের হেড ডিজাইনার মিস দিশা, আর বিদেশ থেকে আসা আরমানের ক্লায়েন্ট মিস্টার ড্যানিয়েল ও তার অ্যাসিস্ট্যান্ট এবং মায়া। মিস্টার ড্যানিয়েল একটা বিশাল বড় ডিল সাইন করার জন্য এসেছে। ওনাকে বিভিন্ন রকমের ড্রেসের ডিজাইন দেখানো হচ্ছে। ওনার যদি ডিজাইন পছন্দ হয় তাহলে এক একটা ডিজাইনের হাজার হাজার পোশাক উনি কিনবেন। এই ডিলটা পেলে আরমানের কোম্পানি আর কিছুটা উপরে উঠে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে মিস্টার ড্যানিয়েল এর 2-1 ছাড়া কোনো ডিজাইন পছন্দ হচ্ছে না। উনি আরও ভালো কিছু দেখাতে বলছেন। মিস্টার ড্যানিয়েল মায়ার দিকে তাকিয়ে আছে দেখে আরমান বলে উঠল, শি ইজ মাই পার্সোনাল মেট, শি বোথ মি ফুড। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, খাবারটা তুমি ওই টেবিলে রেখে তুমি চলে যেতে পারো। আরমানের কেবিনটা অনেক বড়, একপাশে সোফা রাখা আছে, সেখানে কার সেন্টার টেবিলে খাবারটা রেখে দিল মায়া। তারপর ওখান থেকে তাকালো মিস্টার ড্যানিয়েলের সামনে রাখা ল্যাপটপের দিকে। ওনাকে একের পর এক ডিজাইন দেখানো হচ্ছে, আর পাশে বসে একটা মেয়ে ডিজাইনের ব্যাপারে কথা বলছে। কিন্তু মিস্টার ড্যানিয়েলের মুখ দেখে বোঝা যাচ্ছে ডিজাইন ওনার পছন্দ হচ্ছে না। ল্যাপটপে একটা শাড়ির ডিজাইন দেখা যাচ্ছে। মায়া ওদের কাছে এগিয়ে বলল, যদিও অনুমতি দেন তাহলে আমি এই ডিজাইনের ব্যাপারে কিছু বলতে চাই। মায়ের এই কথা শুনে সবাই ওর দিকে অবাক হয়ে তাকালো। আরমান বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বলল, এটা তোমার রান্নাঘর নয় মায়া, যে তুমি আমাদের রান্না করে শেখাবে। মায়া এই কথা শুনে মাথা নিচু করে নেয়। তখন মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা বাংলায় বলল, উনি কি বলিতে চাই আমি তা শুনিতে চাই মিস্টার হারমান। এটা শুনে মায়া মুখ তুলে তাকালো সবার দিকে। আরমানের চোখে মুখে বিরক্তির ছাপ। আবির চোখের ইশারায় আশ্বাস দিয়ে মুখে বলে উঠল, কি বলতে চাও বলো মায়া। আসলে এই শাড়ির ডিজাইনটা একটু চেঞ্জ করলে আরো ভালো লাগতো। আরমানের হেড ডিজাইনার দিশা রেগে গিয়ে বলল, ওই মেয়ে, তোমার সাহস তো কম না? একজন সার্ভেন্ট হয়ে আমার ডিজাইনকে খারাপ বলো? দিশার কথা শুনে মায়া আবারও মাথা নিচু করে নেয়। আর আবির রেগে গিয়ে বলে,
মুখ সামলে কথা বলবেন মিস দিশা। মায়া তোমার স্যারের সার্ভেন্ট হলেও আমার বোন, তাই ওকে কিছু বলার আগে ভেবে বলবেন। আরমান এবার রেগে বলল। এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, ঝগড়ার কম্পিটিশন নয়। মিস্টার ড্যানিয়েল মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। হোয়াটস ইওর নেম? মায়া তালুকদার। আচ্ছা মাইহা, তুমি বলো ডিজাইনটাতে কি চেঞ্জ করলে ভালো লাগবো? মায়া অভিজ্ঞতার মতো করে বলে উঠল। এই শাড়িটা হলুদ রঙের উপরে কালো রঙের কাজ করা, আবার পাড়ের লেসটাও একই সেম কালার, শুধু কাজটা আলাদা। ব্লাউজটাতেও সেম কাজ করা, আবার একই রঙের। এটা দুই রকম ভাবে চেঞ্জ করলে ভালো লাগবে। এক নাম্বার হচ্ছে এই যে লেসটা আছে, এটা ডিজাইন একই রেখে যদি কালারটা চেঞ্জ করা যেত, মানে লেসের মেঝেটা হবে কালো আর ডিজাইনটা হবে হলুদ রঙের, আর ব্লাউজটা হবে একদম প্লেন, কোনো ডিজাইন হবে না। আর শুধু শাড়িতে যে লেসটা আছে ওটা ব্লাউজের হাতেও থাকবে, আর গলাতে হালকা ডিজাইন থাকবে। আর দুই নাম্বার আমি যেমন বললাম শাড়িটা তেমনই থাকবে, শুধু লেসটাতে একটু চেঞ্জ হবে। কালো রঙের লেসটাতে হলুদ রঙের পাইপিং দিয়ে যদি ব্লাউজের কালার রং, মানে কালারটা কালো রঙের হয়, তাহলে শাড়িটা পরলে প্রথমে কালো রঙের ব্লাউজ থাকবে, তারপর শাড়ির পাড়ের হলুদ রঙের সরু পাইপিংয়ের, এরপর শাড়ি। মিস্টার ড্যানিয়েল খুশি হয়ে বলে উঠলেন। এক্সিলেন্ট, একদম ঠিক বলছেন মিস মাইহা। আচ্ছা আপনি কি এই ডিজাইনটা বানাতে পারবেন? জি পারবো। মায়ার যুক্তিটা আরমান আবির সবারই পছন্দ হয়েছে, শুধু মিস দিশার বাদে। ও কিছু বলতেও পারছে না, কিন্তু রাগে ফুঁসছে। আচ্ছা ঠিক আছে মিস মায়া, আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, পারলে এর মধ্যে ডিজাইনটা করে দিন। মায়া আত্মবিশ্বাসের সাথে বলে উঠল। আচ্ছা ঠিক আছে। আরমান একটা ল্যাপটপ এগিয়ে দিল মায়ার দিকে। আবির নিজের চেয়ার ছেড়ে দিয়ে মায়াকে বসার ইশারা দিল। এরপর আরমান মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে উঠল। চলুন মিস্টার ড্যানিয়েল, আমরা আমাদের লাঞ্চটা সেরে নেই, ততক্ষণে উনি ওনার ডিজাইনটা করুক। এস মিস্টার হারমান, আপনি একদম ঠিক বলেছেন। এরপর আরমান সবার জন্য লাঞ্চ অর্ডার করলো। মায়া ততক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে দুইজন এসে ওদের লাঞ্চ দিয়ে গেল। আবির আগে আগে গিয়ে মায়া রান্না লাঞ্চের ব্যাগটা খুলে আরমানের অফিস রুমের বড় সোফায় ওরা পাঁচজনই গোল হয়ে বসে গেল। মায়ার অন্য খাবারের বক্সগুলো খুলতে মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন। ওয়াও, বাঙালি ফুডস, আই ক্যান ট্রাই দিস। কেন না মিস্টার ড্যানিয়েল, এগুলো মায়া রান্না করেছে, ওর হাতের রান্না অনেক টেস্টি, খেয়ে দেখুন। দিশা মুখে কিছু বলতে না পারলেও নাক সিটকালো। এদিকে মায়ের কোনো দিকে ধ্যান নেই, ও এক মনে ডিজাইন করতে ব্যস্ত। দিশা বাদে সবাই মায়ের আনা খাবার নিয়ে লাঞ্চ সেরে নিল। আর মিস্টার ড্যানিয়েল তো মায়ার রান্নার এত এত প্রশংসা করলো যে আরমান বিরক্ত হয়ে গেল। হ্যাঁ, ও মানছে মায়ের রান্নাটা ভালোই হয়েছে, তাই বলে এত প্রশংসা করার কি আছে? আরমানের মনে হচ্ছে মিস্টার ড্যানিয়েল মায়াকে নিয়ে একটু একটু বেশি বেশি করছে। ওদের খাওয়া শেষ হতে হতে মায়ার ডিজাইনারও করাও শেষ হয়ে গেল। ওরা সকলে হাত মুখ ধুয়ে এসে আবারও বসে গেল, যে যার চেয়ারে, শুধুমাত্র আবির বাদে, কারণ ও চেয়ারে মায়া হয়ে বসে আছে। মায়া বলে উঠল। ডিজাইন রেডি। এটা বলেও মিস্টার ড্যানিয়েলের দিকে ল্যাপটপ এগিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এরপর আবিরকে উদ্দেশ্য করে বলল। তুমি বসো ভাইয়া। আরে না, ঠিক আছে, তুমি বসো। না ভাইয়া, আমার কাজ শেষ, তুমি বসো। আবির আর কিছু না বলে বসে পড়ল। আর এদিকে মিস্টার ড্যানিয়েল মায়ার বানানো ডিজাইন দেখে ওনার মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। মায়া যে বর্ণনা দিয়েছিল সেই অনুযায়ী দুটো ডিজাইন বানিয়েছে। হেড ডিজাইনার দিশাকে অনেক ভারী ডিজাইন করেছিল, কিন্তু মায়া একই থিম রেখে হালকা ডিজাইন দিয়েছে, যা দেখে মিস্টার ড্যানিয়েল পুরোই মুগ্ধ। আরে কি ভাবিছেন মিস মাইহা, জাস্ট অসাধারণ। মিস্টার হারমান, আমার এই ডিজাইনেরই ডিজাইন চাই, আপনি তার ব্যবস্থা করুন। কিন্তু এটা কীভাবে সম্ভব ড্যানিয়েল? হ্যাঁ মানছি, উনি এই ডিজাইনটা সুন্দর বানিয়েছে, তাই বলে ওনাকে কীভাবে এই কাজের দায়িত্ব দিই? উনি তো কোনো প্রফেশনাল ডিজাইনার নয়, আর না তো উনি কোনো ডিজাইনার কোর্স করেছে। আরে এতে হস্তভম্বের কি আসে? উনাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে উনি একজন ডিজাইনার, না হলে এত সুন্দর ডিজাইন কিভাবে বানালো? এতক্ষণ আবির চুপচাপ ওদের কথা শুনছিল, এবারও বলে উঠল। একদম ঠিক বলেছেন মিস্টার ড্যানিয়েল, মায়া একজন ড্রেস ডিজাইনার। এর আগে একটা ছোট কোম্পানিতে হেড ডিজাইনার হিসেবে কাজ করত। ওর ডিজাইনের জন্য সেই কোম্পানি কিছুটা উপরে উঠেছে, আর মায়া ডিজাইনের কোর্সও করেছে।
সেটার মধ্যে স্যার চালে না। এগুলো শুনে আরমান তো অবাক হয়ে গেল। ও অনেক আগেই শুনেছিল মায়া একটা ছোট কোম্পানিতে জব করে, কিন্তু কিসের কাজ সেটা জানতো না। অবাক হয়ে তাকালো মায়ার দিকে। এদিকে দিশা তো রাগে ফুঁসছে। ও বলল, কিন্তু উনি তো স্যারের সার্ভেন্ট, উনি কিভাবে? দিশাকে পুরো কথা শেষ করতে না দিয়ে মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা বাংলায় বলে ওঠেন, আপনি থামুন মিস টিশা, আপনি এখন যেতে পারেন। আপনাকে দরকার হলে ডাকা হবে। আবিরও সায়জা নিয়ে বলল। হ্যাঁ, আপনি এখন যান দিশা, আপনাকে দরকার হলে ডেকে নেব। দিশার আগে অপমানে ফুঁসতে ফুঁসতে চলে গেল। দিশা চলে যেতে আবির মায়াকে উদ্দেশ্য করে দিল, মায়া, তোমার ফোনে তোমার নিজের আরো বানানো কোনো ডিজাইনের ছবি আছে? থাকলে দাও। মায়া মাথা নাড়িয়ে ব্যাগ থেকে ওর ফোন বের করে ওর আগে বানানো ডিজাইনগুলো দেখলো, যা দেখে মিস্টার ড্যানিয়েল তো পুরো মুগ্ধ হয়ে গেলেন। অনেক প্রশংসা করলেন আর জানালেন মায়া যদি ডিজাইনার হিসেবে কাজ করে তাহলে উনি এই ডিল ফাইনাল করবেন। আর মানও দেখলো মায়ার ডিজাইনগুলো, যা দেখে ও নিজেও মুগ্ধ। এত সুন্দর ডিজাইন দেখে ও নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মায়া যে এত ভালো ডিজাইনার তাও সত্যিই জানতো না। আরমান মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? মায়ের কি উত্তর দিবে ভেবে পেল না। ও যদি কোম্পানিতে জয়েন করে তাহলে মিস্টার আরমানের সার্ভেন্টের কাজ কি হবে? ও যে পুরো 1 মাসের টাকা নিয়ে নিয়েছে, আর সেই কন্ট্রাক্টর কি হবে? মায়া কনফিউজড হয়ে একবার আরমানের দিকে তাকালো, তো আরেকবার আবিরের দিকে তাকালো। ও কি করবে বুঝতে পারছে না। আবিরের মনের কথা বুঝতে পেরে আরমানকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।